আচ্ছা, প্রথমে একটা ছোট্ট জিনিস ভাবুন তো, পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে কি যাকে মানুষ একদিকে যেমন ঘৃণা করে, ঠিক তেমনই অন্যদিকে তার বেঁচে থাকার ক্ষমতা দেখে অবাক হয়ে যায়? হ্যাঁ, আরশোলার কথাই বলছি। আমরা সবাই আরশোলা দেখে নাক সিটকাই, মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কখনো? যতই মারুন না কেন, আরশোলা একদম শেষ হয়ে যায় না। ভাঙা বাড়ি হোক, অন্ধকার ড্রেন হোক, কিংবা ধ্বংসস্তূপের মধ্যে হোক, সে কোনো না কোনোভাবে টিকে থাকে। তো এই টিকে থাকার গল্পটা, এটাই আজকে আমাদের আলোচনার মূল জায়গা। আচ্ছা, এবার একটু অন্যদিকে আসি। গত কয়েকদিন ধরে ইন্টারনেটে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই। অনেক তরুণ তরুণী নিজেদের নিয়ে মজা করে বলছেন, আমরা তো আরশোলার মতোই, যতই চাপ দিন আমি টিকে থাকব। প্রথম দেখায় এটা শুধু একটা ফানি মিম মনে হতে পারে, কিন্তু এই শো এর পিছনে একটা গল্প লুকিয়ে আছে। সেটা আসলে অনেক গভীর। তো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ধরুন, একজন ছেলে বা মেয়ে যে প্রতিদিন রাত জেগে পড়াশোনা করছে, একটা চাকরির আশায় বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছে, বন্ধুরা একে একে এগিয়ে যাচ্ছে, আর সে প্রতিবার একটু একটু করে পিছিয়ে পড়ছে। বাড়ির লোকজনের প্রশ্ন, সমাজের তুলনা এবং নিজের ভেতরের হতাশা, সব মিলিয়ে একটা মানুষ কতটা ক্লান্ত হয়ে যেতে পারে সেটা বোধহয় আমরা সবাই কম বেশি বুঝি। আর এই ক্লান্তিটা যখন বাড়তে বাড়তে চরমে পৌঁছায়, তখন মানুষ সরাসরি কাঁদতে পারে না, রাগও দেখাতে পারে না। তখন সে একটা নতুন রাস্তা খুঁজে নেয়, আর সেই রাস্তাটার নাম হলো হিউমার বা কৌতুক। মনোবিজ্ঞানে একে বলে ডিফেন্স মেকানিজম, মানে কষ্টটাকে মজায় বদলে দিয়ে নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচানো। আর এই কারণে দেখবেন ইন্টারনেটে সবচেয়ে বেশি মজার মিমসগুলো প্রায়ই তৈরি করে সেই প্রজন্ম যারা ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ক্লান্ত আর চাপের মধ্যে থাকে। আর এখান থেকেই আরশোলার সঙ্গে একটা তুলনা শুরু হয়। কারণ আরশোলা এমন একটি প্রাণী যাকে কেউ সম্মান করে না, কেউ তাকে সুন্দর বলে না, কিন্তু সে হার মানে না। সমাজ যাদের গুরুত্ব দেয় না, যাদের অস্তিত্ব কেউ লক্ষ্য করে না, তারাও যখন নিজেদের মধ্যে এই একই জিনিসটা খুঁজে পায়, তখন তারা বলে, হ্যাঁ, আমরাও হয়তো কারো চোখে গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা টিকে আছি। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন নিজেকে শক্তিশালী মনে করে, তখন সে অবচেতনভাবেই এমন একটি প্রতীক খুঁজতে শুরু করে যার মধ্যে সে নিজের অবস্থাটা দেখতে পায়। কখনো সেটা একটা পতাকা হতে পারে, কখনো একটা স্লোগান, আবার কখনো একটা আরশোলা। এখন এখানে একটা মজার দার্শনিক প্রসঙ্গ চলে আসে। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে একবার বলেছিলেন, যখন একটা সমাজের পুরনো বিশ্বাস আর মূল্যবোধগুলো ভেঙে পড়তে শুরু করে, তখন মানুষ একটা শূন্যতার মধ্যে পড়ে যায়। কি সত্য, কি মিথ্যে, জীবনের উদ্দেশ্য কি, কিছুই স্পষ্ট থাকে না। একে তিনি বলেছিলেন নিহিলিজম। কিন্তু নিৎসে এটাও বলেছিলেন, মানুষের ভেতরে এমন একটি শক্তি থাকে যা দিয়ে সে নিজের জীবনের অর্থ নিজেই তৈরি করে নিতে পারে। তিনি একে বলতেন উইল টু পাওয়ার। সমাজ যাকে দুর্বল বলে দাগিয়ে দেয়, সেই মানুষই যদি সেই অপমানকে নিজের পরিচয় বানিয়ে নেয়, তাহলে সেটা আসলে একরকম বিদ্রোহ। তো ভাবুন, পৃথিবী যদি কাউকে বলে তুমি একটা পোকা ছাড়া আর কিছুই না, আর সেই মানুষটা যদি হেসে বলে ঠিক আছে, তাহলে আমি পোকাই, কিন্তু আমাকে কেউ শেষ করতে পারবে না। এটাই কিন্তু একটা শক্তিশালী জায়গা। ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে যে পরিচয়টা নিয়ে কাউকে ছোট করা হয়েছিল, পরে সেই একই পরিচয়কেই সেই মানুষগুলো নিজের গর্বের জায়গা বানিয়ে নিয়েছে। এবার আসি আরেকটা দিকে। এই যে আজকাল মানুষ সরাসরি নিজেদের কষ্ট কথা বলতে পারে না, কিন্তু একটা মিমস দেখলেই হাজার হাজার মানুষ শেয়ার করে ফেলে। এটা কেন হয়?
কারণ সরাসরি বললে মানুষ হয়তো দুর্বল মনে করবে, কিন্তু একটা জোকসের আড়ালে সেই একই কথা বললে হঠাৎ করে মনে হয় কেউ একজন আমার মনের কথাটা বলে দিয়েছে। এটাকে বলা হয় আধুনিক একাকিত্বের একটি রূপ। মানুষ একসাথে আছে, কানেক্টেড আছে, কিন্তু ভেতরে থেকে প্রত্যেকে একা। আগে মানুষ ডায়েরি লিখত নিজের মনের কথা বলার জন্য, আর আজ মানুষ মিমস বানায়। মাধ্যমটা বদলেছে, কিন্তু চাহিদাটা একই রয়ে গেছে। কেউ একজন আমাদের মনের ব্যথাটা বুঝুক। এখানে আরেকটা জিনিস বোঝা জরুরি। যখন হাজার হাজার মানুষ একসাথে একটা প্রতীকের পিছনে জড়ো হয়, তখন তাদের আচরণ একা একা থাকার সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। জনতার মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করলে চিন্তাবিদরা বলেন, ভিড়ের মধ্যে মানুষ অনেক বেশি আবেগপ্রবণ আর অনেক বেশি ইম্পালসিভ হয়ে ওঠেন। ব্যক্তিগত যুক্তিবোধ কিছুটা পিছনে চলে যায়। এই কারণেই দেখবেন যে কোনো অনলাইন আন্দোলন শুরুতে হয়তো শুধুই একটা হতাশার প্রকাশ থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা আমরা বনাম ওরা এইরকম একটা সরল বিভাজীকরণে বদলে যেতে শুরু করে। কারণ ইন্টারনেট জটিল বাস্তবতাকে সহজ করে দিতে পছন্দ করে। হিরোকে ভিলেনকে এইটুকু ঠিক করে দিলেই গল্পটা সহজ হয়ে যায়, অথচ আসল জীবন অতটা সহজ সরল কখনোই হয় না। আর ইতিহাসের দিকে তাকালেও কিন্তু এই প্যাটার্নটা নতুন কিছু না। যখনই কোনো সমাজ দীর্ঘদিন চাপের মধ্যে থেকেছে, তখনই মানুষ ক্ষমতাশালীদের নিয়ে রসিকতা করে নিজেদের ভয় কাটিয়েছেন। ক্ষমতাকে নিয়ে মজা করলে সেই ক্ষমতাটা হঠাৎ অনেক ছোট আর সাধারণ মনে হতে শুরু করে, আর তখন মানুষের মনের ভেতরের ভয়টা একটু একটু করে কমে যায়। স্যাটায়ার সবসময় ক্ষমতাশালীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সবচেয়ে বড় অস্ত্র হয়ে থেকেছে। যখন একজন স্বৈরশাসককেও সাধারণ মানুষের মতো হাস্যকর করে দেখানো যায়, তখন তার প্রতি মানুষের অন্ধ ভয়টাও কমে আসে। আজকের ইন্টারনেটে মিম কালচারও আসলে সেই একই পুরনো মানব প্রবৃত্তির নতুন রূপ, শুধু মাধ্যমটা বদলে গেছে। আগে সেটা ছিল পথনাটক বা কার্টুন, আজ সেটা একটা শর্ট ভিডিও বা মিম। এবার একটু ভালো দিকগুলো নিয়ে বলি। প্রথমত, এই ধরনের প্রতীক একটা গোটা প্রজন্মকে একটা কণ্ঠস্বর দেয়। লম্বা বক্তৃতা আজকের প্রজন্ম শোনে না, কিন্তু একটা ছোট্ট মিম তাদের ভেতরের পুরো অনুভূতিটাকে এক মুহূর্তে প্রকাশ করে দিতে পারে। আর যখন কেউ দেখে যে তার মতো লক্ষ লক্ষ মানুষ একই উদ্বেগ আর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন একটা আশ্চর্য স্বস্তি কাজ করে। আমি একা নই, এই অনুভূতিটা মানুষের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। দ্বিতীয়ত, এটা একটা ডিজিটাল গণতন্ত্রের মতো কাজ করে। আগে সমাজের আলোচনাটা ঠিক করত বড় বড় মিডিয়া হাউস বা ক্ষমতাশালী প্রতিষ্ঠান। এখন একজন সাধারণ মানুষও একটা ছোট্ট পোস্টের মাধ্যমে গোটা দেশের আলোচনার বিষয় তৈরি করতে পারে। আর তৃতীয়ত, এটা এক ধরনের মানসিক সততাও বটে। মানুষ পরোক্ষভাবে হলেও নিজের আসল অনুভূতিগুলো প্রকাশ করছে, যা হয়তো সরাসরি বলার সাহস তার নেই। কিন্তু এখানে একটা সতর্কতার জায়গাও আছে, আর সেটা বলাটা জরুরি। কারণ যখন একজন মানুষ বারবার নিজের ব্যর্থতা নিয়ে শুধু মজাই করতে থাকে, ধীরে ধীরে সে সেই ব্যর্থতাটাকে বদলানোর চেষ্টা ছেড়েই দেয়। হাসিটা তখন আর স্বস্তি দেয় না, বরং একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যেখানে মানুষ ভাবতে শুরু করে, যাই হোক না কেন কিছুই বদলাবে না, তাই শুধু হেসেই উড়িয়ে দাও। নিৎসে এই জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পেতেন। তিনি বলতেন, ভেতরে জমে থাকা ক্ষোভ যদি কোনো কাজে রূপান্তরিত না হয়, তাহলে সেটা ধীরে ধীরে একজন মানুষের ভেতরে সৃজনশীলতা আর ইচ্ছাশক্তিকেই গিলে ফেলে। আর সেই ক্ষোভেই একসময় তিক্ততা আর ভুক্তভোগী মানসিকতায় বদলে যায়। আর এর সাথেই জড়িয়ে থাকে নিহিলিজমের ঝুঁকি। যখন একটা গোটা প্রজন্ম ভাবতে শুরু করে কিছুতেই কিছু যায় আসে না, সবই অর্থহীন, তখন প্রথমে সেটা শুনতে মজার লাগলেও ধীরে ধীরে সেই চিন্তাটাই
তাদের ভেতরে চেষ্টা করার ইচ্ছাটাকেই দুর্বল করে দিতে পারে। নিৎসে চাইতেন মানুষ নিজের কষ্টকে শক্তিতে বদলাক, কিন্তু আজকের মিম কালচার অনেক সময় কষ্টটাকে শুধু একটা নান্দনিক জিনিসে পরিণত করে রেখে দেয়, যেটা দেখতে সুন্দর লাগে কিন্তু কোনো পরিবর্তন আনে না। শক্তি বলে আমি পড়ে গেছি কিন্তু নতুন করে উঠে দাঁড়াবো, আর সিনিক্যাল মিম কালচার বলে যখনই সব অর্থহীন তখন শুধু হেসেই উড়িয়ে দাও। এই দুটোর মধ্যে ফারাকটা অনেক বড়। তো এখন প্রশ্ন হলো, এই পুরো আরশোলা প্রতীকের গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? আমার মনে হয় উত্তরটা লুকিয়ে আছে আরশোলার সেই এক অদ্ভুত গুণের মধ্যেই। সে হার মানে না, কিন্তু সে শুধু লুকিয়ে থাকে না, সে পরিবেশের সাথে মানিয়েও নিতে শেখে, বদলাতেও শেখে। মানুষও যদি শুধু নিজের কষ্ট নিয়ে মজা করেই থেমে থাকে তাহলে সে শুধু টিকে থাকবে কিন্তু এগোবে না। আর যদি সেই একই হাসিটাকে একটু শক্তিতে বদলাতে পারে তাহলে সেটাই হয়ে উঠবে আসল বদল। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে অবাক করা সত্যিটা, যে প্রাণীটাকে আমরা সবচেয়ে ঘৃণা করি সেই আরশোলাই কিন্তু বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় বেঁচে থাকার শিক্ষক। আর হয়তো আজকের প্রজন্ম না বুঝে নিজেদের মধ্যে দিয়ে সেই একই শিক্ষাটাই খুঁজে বের করেছে, হার না মানার শিক্ষা আর নিঃশব্দে নিজেকে নতুন করে গড়ে তোলার শিক্ষা।